আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সাহেবকে কি ক্ষমতাচ্যুত করতে পারবে? আপনারা কি বলেন? উনি কিন্তু ক্ষমতায় এসছেন বিগত স্বৈরশাসক শেখ হাসিনা 15 বছর জেল জুলুম নির্যাতন হত্যাকাণ্ড এগুলির ওই স্বৈরশাসককে দেশ থেকে বিতাড়িত করে ছাত্র জনতার বিশেষ করে ছাত্রদের বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসছেন। এইখানে অনেক হত্যাকাণ্ড করেছিল শেখ হাসিনা। প্রথমে বিডিআর হত্যাকাণ্ড, এরপরে হেফাজতের হত্যাকাণ্ড, এরপরে শেষে গত বছরের 2024 জুলাই আগস্টের বিপ্লবের সময় 1400 ছাত্রদেরকে হত্যাকাণ্ড করেছে। এটা আমার না, জাতিসংঘের রিপোর্টের কথাই বলছি আমি, জাতিসংঘের রিপোর্ট ধরেই বলছি আমি। তখন ওই শেখ হাসিনা 2024 সালে 5ই আগস্ট দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে, পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে 2-2.5 দিন 3 দিনের মতো কোনো একটা সরকারের ছিল না, সেনাপ্রধানই ছিল অনেকটা দায়িত্বের মতো। এরপরে 8ই আগস্ট ডক্টর ইউনূস সাহেব আপামর জনসাধারণ, ছাত্রদের এবং বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী ছাত্ররা ওনাকে ক্ষমতায় বসিয়েছেন। উনি শপথ গ্রহণ করেছেন ইন্টারিম গভর্নমেন্টের চিফ হিসেবে, তত্ত্বাবধায়ক এই সরকারের প্রধান হিসেবে উনি ক্ষমতা নিয়েছেন। উনি অন্য 10 জন বাঙালিদের মতো না, অন্য 10 জন ভারতীয়দের মতো না, অন্য 10 জন পাকিস্তানিদের মতো না, উপমহাদেশের অন্য 10 জন নেতার মতো না। উনি সারা বিশ্বের মধ্যে একজন ব্যতিক্রমধর্মী একজন নেতা একমাত্র, যার ঝুড়িতে এতগুলা অ্যাওয়ার্ড, এতগুলা পুরস্কার, যার ঝুড়িতে আছে এতগুলা পুরস্কার। তো সেই নোবেল প্রাইজেতে আরও অনেক পুরস্কার আছে। নোবেল প্রাইজ তো আমাদের প্রতিবেশী দেশ ভারতেও পেয়েছে, পাকিস্তানেও পেয়েছে, কিন্তু কয়জন বিশ্বের মধ্যে কয়জন মানুষের তাদের নাম জানে? ওয়ারেস ডক্টর ইউনূস সাহেব নিজে হচ্ছেন একটা বিপ্লব, একটা প্রতিষ্ঠান। ওনার বই পড়ানো হয় বিভিন্ন বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজে, স্কুলে। ক্লাস 7-এ স্কুলে পড়ায় ক্যানাডাতে, আমি একটা উদাহরণ দিলাম। জাপানেও আছে, স্কুলে পাঠ্য বইতে ডক্টর ইউনূস সাহেবের জীবনী পড়ানো হয়। তো এই মাপের একজন, সারা বিশ্বে যে কাউকে একটা ফোন দিলে, উনি একটা ফোন দিলে যথেষ্ট হয়ে যায়। ওয়ারেস অন্য কোনো নেতাদের পক্ষে এটা সম্ভব না, একমাত্র ভারত ব্যতীত। এখন ডক্টর ইউনূস সাহেবকে যে ক্ষমতাচ্যুত করলে সবচেয়ে বেশি খুশি হবে আওয়ামী লীগ, ভারত এবং বিএনপি। এই কারণে বলছি, আওয়ামী লীগ তো অনেকটা নিশ্চিহ্নের মতো হয়ে গেছে, কোনো অ্যাক্টিভিটিস নেই এখন এখানে। ভারত চাচ্ছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হয়ে যাক। সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব চাচ্ছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন হয়ে যাক। তারপর বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হয়ে যাক। বিএনপি নেতা তারেক রহমান আলটিমেটাম দিয়েছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশনের। ভাই, আপনারা আলটিমেটাম দিয়েছিলেন আওয়ামী লীগের কার্যক্রম, আওয়ামী লীগ এগুলো নিষিদ্ধ না করার জন্য, ছাত্রলীগ নিষিদ্ধ না করার জন্য। বিএনপির কথা বলছি আমি। আপনারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না করার জন্য বলেছিলেন সরকারকে, এবং সেনাপ্রধান গিয়েও দেখা করেছিলেন আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ না করে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব করে দিয়েছেন। কি হয়েছে? কিছু হয়েছে? হয় নাই, কিছু হবেও না। কারণ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা শেখ হাসিনার পক্ষে এখন বাংলার মানুষ নাই। বাংলার মানুষ দুই চোখে দেখতে পারে না। আর বিএনপির কেন এত দ্রুত নির্বাচন চাচ্ছে? বিএনপি একটা ডাউট হচ্ছে -2 ফর্মুলা। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নিজের থেকে -1 ফর্মুলা কার্যকর করেছে শেখ হাসিনা নিজেই। এখন বাকি আছে খালেদা জিয়া এবং বিএনপি। বিএনপি আশঙ্কা করছে, কেউ কেউ আশঙ্কা করছে যে -2 ফর্মুলাতে আওয়ামী লীগ হয়ে গেছে, এখন বিএনপিও একসময় করে ফেলবে। এই ভয়টা বিএনপির মধ্যে আছে। এই জন্য দ্রুত একটা ইলেকশন হলে তারা ক্ষমতায় আসবে, তখন তারা গদিটা পাকাপোক্ত করে ফেলতে পারবে। দেখেন, বাংলাদেশের 2024 সালের 5ই আগস্ট থেকে পরবর্তী হিসাব নিকাশ, আগের হিসাব নিকাশ করলে চলবে না। বাংলাদেশের ছাত্র জনতা, বিশেষ করে ছাত্ররা, জেনজি, এরা সব এখন বুঝে। এরা
কে ভালো চালাবে কে খারাপ চালাবে এগুলো এরা সব বুঝে ভালো করে। তো আগামী যে সরকারই আসুক না, ইউনূস সাহেব আজকে হোক কালকে হোক একসময় ইলেকশন দিয়ে চলে যাবে, আগামীতে যে সরকারই আসুক না কেন তাদের পক্ষে এত সহজ হয়ে যাবে না। আর ইউনূস সাহেব যে কোনোভাবে ইলেকশন করে চলে যাবেন না। ইউনূস সাহেব আগে সংস্কার এবং বিচার অলরেডি শেখ হাসিনার আন্তর্জাতিক আদালতে গত পরশু থেকে শুরু হয়ে গেছে এবং বিশ্বব্যাপী এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, টিভিতে দেখা যাচ্ছে, ইউটিউবে দেখা যাচ্ছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে। তো এখন আর কোনো কিছু রাগদাগ নাই, ডক্টর ইউনূস সাহেবের কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে আস্তে আস্তে। উনি যে হার্ড লাইনে যাচ্ছেন, উনি হার্ড লাইন নয়, উনি যে নিয়মের লাইনে যাচ্ছেন, আগেও ছিলেন এখনও যাচ্ছেন, সেটা মানুষ বুঝতে পারছে। তো বেশিরভাগ মানুষের, বাংলাদেশের মেজরিটি মানুষ চাচ্ছে আগামীতে কোনো ইলেকশন না হোক, 5 বছর বিএনপি ইউনূস সাহেব 5 বছর ক্ষমতা থাক, চাইতে 5 বছর অ্যাটলিস্ট ইউনূস সাহেব ক্ষমতা চাক, কোনো নির্বাচন চাচ্ছে না বেশিরভাগ মানুষ। সেটা আমি বিভিন্ন সাক্ষাৎকার, বিভিন্ন অনলাইন ইয়েতে দেখি এরা, এবং বিভিন্ন কমেন্ট এগুলো দেখি, বেশিরভাগ মানুষের চাচ্ছে যে ইউনূস সাহেব আগামী 4-5 বছর ক্ষমতায় থাক, দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাক, একটা সুন্দর একটা রাষ্ট্র কাঠামো গড়ে দিয়ে যাক। তো ইউনূস সাহেব থাকলে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই 53-54 বছরে বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতিবিদদের আচার আচরণ, রাজনৈতিক দলদের যে আক্রোশ, একটা ক্ষমতা এসে ক্ষমতা জবরদখল করে রাখার একটা যে লুটপাট এবং চাঁদাবাজি, ধান্দাবাজি, ক্ষমতা আঁকড়ে ধরে থাকা, এগুলো আমরা দেখে আসছি। মানুষের কোনো, আমার মতো খেটে খাওয়া মানুষের কোনো লাভ নাই এতে। আমি মনে করি আমার মতো 60-70% মানুষ আমার এই বক্তব্যের সাথে একমত হবে। তো সেই জন্য মানুষ চাচ্ছে যে ভবিষ্যতে যেন কোনো সরকার এসে এককভাবে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে। এই জন্য ইউনূস সাহেব হয়তো চাইবেন পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতা একটা ভারসাম্য তৈরি করে দেওয়ার জন্য, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের মধ্যে একটা ক্ষমতা ভারসাম্য তৈরি করে দেওয়া যায়, যেটা আমেরিকাতে আছে। আর ইউনূস সাহেবকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারলে সেটা দেশের জন্য ভালো হবে না, মঙ্গল হবে, এবং যারা আসবে তারা টিকতে পারবে না বেশি দিন। কারণ ইউনূস সাহেবের উপর বর্তমানে দেখা যাচ্ছে আমেরিকার সাপোর্ট আছে, চীনের সাপোর্ট আছে, সারা বিশ্বের সাপোর্ট আছে, শুধু ইন্ডিয়া ছাড়া। ইন্ডিয়ার সাপোর্ট আমাদের কিচ্ছু আসে যায় না। ইন্ডিয়া শেখ হাসিনাকে নির্লজ্জভাবে 15 বছর ক্ষমতায় থাকতে সাহায্য করেছে, বেআইনি ইলেকশন, ভোটারবিহীন ইলেকশন, দিনে ভোট আটে করা, ড্যামি ইলেকশন করতে ভারতের সর্বাঙ্গীনভাবে সাহায্য করেছে, এবং শেখ হাসিনা যাতে ক্ষমতাচ্যুত না হয় পুরোপুরি অনেকভাবে চেষ্টা করেছে। কিন্তু নীতির কি পরিহাস, শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে পারে না আল্লাহ যেখানে কলম মেরে দেয় সেখানে বান্দা কিছুই করতে পারে না। অন্যায় যখন করতে 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 যখন সীমা অতিক্রম করে যায়, তখন আল্লাহ আর তাকে পছন্দ করে না, ছুঁড়ে ফেলে যায়, যেটা পরিণতি জেনারেল এরশাদ পেয়েছিলেন এবং পুরোপুরি পেয়েছেন শেখ হাসিনা। যে স্বপ্ন দেখে প্রেসিডেন্ট হওয়ার, যে স্বপ্ন দেখে প্রধানমন্ত্রী হওয়ার, উনি কি চট করে রিজাইন দিতে পারে, পদত্যাগ করতে পারে? পারে না। বক্সিং চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী, তার একটা বক্তব্য ছিল, ইউ মাস্ট নো ইউ হ্যাভ উইং টু ফ্লাই। তাহলে আপনি উঠতে পারবেন। আপনার জানতে হবে আপনার পাখা আছে ওড়ানোর জন্য, তখনই বুঝতে হবে আপনি আসলে পারবেন। এখানে এই জিনিসটা নিয়ে এসছে, এই জন্য ওনার কথা বলেছে, ছেলেরা ওনাকে বসেছে, ওকে মানে নিলাম, কিন্তু সাধারণ মানুষ তো ওনাকে ডিনাই করেনি। আমরা সবাই ওনাকে সাপোর্ট করেছি, কোন দল করলো বা না করলো, জেনারেল মাস ওনাকে পছন্দ করে, ওনাকে সবাই সাপোর্ট করে। আলোচিত ঘটনা প্রধান উপদেষ্টার পদত্যাগ, এখানে বিভিন্ন মতের মানুষ বিভিন্নভাবে মন্তব্য করেছেন, অনেকে হাসাহাসিও করেছেন, অনেকে পজিটিভ ভাবে ব্যথাও পেয়েছেন যে প্রধান উপদেষ্টা চলে গেলে আমাদের কি হবে। এই বিষয়টিকে আপনি একজন রাষ্ট্রচিন্তক হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আপনাকে আরো 2-1টা ইন্টারভিউতে বলেছি, আগামী 100 বছরেও আরেকজন ডক্টর ইউনূস আমরা পাই কিনা সন্দেহ আছে। মানুষ হয়ে যায়, তার পৃথিবীব্যাপী উনি যে সুনাম কুড়িয়েছেন,
নোবেল পেয়েছেন, অনেক নোবেল পাওয়ার পরও হারিয়ে যান। আমি নামগুলো বললাম না, আশেপাশে অনেকে আছে এরকম, তাদেরকে 2-4 জন চেনে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, তার লাইনের লোকজনে চেনে। কিন্তু আমরা যাকে এখন প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি, উনি মুহূর্তেই যে কোনো রাষ্ট্রনায়কের কাছে টেলিফোন খুঁজতে পারেন। এটা আমাদের খুবই সৌভাগ্য। তাছাড়া যেসব ওয়ার্ল্ড অর্গানাইজেশন গুলো আছে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, তাছাড়া ওনার নিজস্ব কিছু বলয় তৈরি হয়েছে দেশ বিদেশে, যেসব দেশে উনি মাইক্রো ক্রেডিটের উদ্ভাবনটা প্রচার চালিয়েছেন এবং ইমপ্লিমেন্ট করছেন, তারা সবাই ওনার সাথে আসে। আমি গত ইন্টারভিউতে শুনেছি, পেপারও দেখেছি, চায়নার প্রেসিডেন্ট যখন উনি গভর্নর ছিল কোন একটা প্রদেশের, সেই সময় উনি ওনার সাথে ওনার টাউনে গিয়েছেন, সেখানে মাইক্রো ক্রেডিটটা ইমপ্লিমেন্ট করেছেন এবং ওখানে একটা বক্তব্য উনি বলেছেন সেখানে ইন্টারভিউতে, গরিব তো গরিবে, সব দেশে গরিবই একরকম। এগুলো সবই ওনার সুনামের জন্য আমাদের দেশের সম্মান বয়ে এসেছে। কিন্তু আপনাকে বলি, যে স্বপ্ন দেখে প্রেসিডেন্ট হওয়ার, যে স্বপ্ন দেখে প্রধানমন্ত্রী হওয়ার, উনি কি চট করে রিজাইন দিতে পারে, পদত্যাগ করতে পারে? পারে না। আমেরিকার একটা কথা আছে যে আমেরিকার প্রেসিডেন্ট হতে হলে 50টা স্টেট এবং বিভিন্ন জটিলতা আছে ওখানে, সেই জটিলতা কাটিয়ে প্রেসিডেন্ট হয়। ওখানে কথায় বলে আমেরিকাতে একজন প্রেসিডেন্ট হতে হলে তার টাওয়ারিং অ্যাম্বিশন লাগে। ঠিক আরেকটা জিনিস হলো, বক্সিং চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী, তার একটা বক্তব্য ছিল, ইউ মাস্ট নো ইউ হ্যাভ উইং টু ফ্লাই। তাহলে আপনি উঠতে পারবেন। আপনাকে জানতে হবে আপনার পাখা আছে ওড়ানোর জন্য, তখনই বুঝতে হবে আপনি আসলে পারবেন। এখানে এই জিনিসটা নিয়ে এসছে, এই জন্য ওনার কথা বলেছে, ছেলেরা ওনাকে বসেছে, ওকে মানে নিলাম, কিন্তু সাধারণ মানুষ তো ওনাকে ডিনাই করেনি। আমরা সবাই ওনাকে সাপোর্ট করেছি, কোন দল করলো বা না করলো, জেনারেল মাস ওনাকে পছন্দ করে, ওনাকে সবাই সাপোর্ট করে। আগের ইন্টারভিউতে বলেছিলাম 1 বছর ঘনিয়ে গেছে, আগামী মাসেই বর্ষপূর্তি হবে। 2-4টা ভালো কাজ অবশ্যই হয়েছে, দেশ চলতো না। ওনাকে দেখেই বিদেশ থেকে নিবেদন আসতেছে। বাংলাদেশ ব্যাংকের এই 4বার আমাদের বলতে হবে যে আমাদের কিভাবে ব্যাংক লুট করছে, কিভাবে মানুষ খুন করছে, কিভাবে আইন ধরে গেছে, আমরা অন্তত তার থেকে নিষ্কৃতি পেয়েছি। কিন্তু মানুষের আশাও নেই। ইকোনমি, সমাজ ব্যবস্থা যেটা বিভাজন হয়েছে, সে জায়গায় আমি মনে করি উনি সাকসেস। তবে পদত্যাগের কথা বলাটা উচিত হয়নি। কেন? আমরা সবাই ওনাকে সাপোর্ট করছি, জনগণ ওনাকে সাপোর্ট করছে। যদিও ওনার কোনো অ্যাম্বিশন ছিল না প্রধান উপদেষ্টা হওয়ার, তাহলে উনি এটা কোনোদিন করতো না। ছাত্ররা বসিয়েছে, আমরা মেনে নিয়েছি। আসার পরে আমাদের আশা বেড়ে গেছে, ওনার থেকে আমরা চাই। এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন রেঞ্জের তাদের আরো সক্রিয়তা থাকা উচিত ছিল। এই পর্যন্ত 1000টা গ্রুপ দাবি দেওয়া নিয়ে শাহবাগ এসছে। আপনি জানেন, একদিন শাহবাগে বসলে সারা ঢাকা শহর অচল হয়ে যায়। কেউ ব্যবসা
যে গতি থাকে সেই গতিটা স্তীমিত হয়ে যায়। এখানে মনে হয় ওনাদের কিছুটা ব্যর্থতা আছে, ওনার চারপাশে কিছু উপদেষ্টাদের কর্মকাণ্ডে। দেখেন, আমেরিকার প্রেসিডেন্টের 20 ঘন্টা কাজ করে 30 কোটি লোক। আপনাদের চিন্তা করতে হবে, আমাদের 17 থেকে 18 কোটি লোক, আমরা কত ঘন্টা কাজ করি। ওনার এই বয়সে যেভাবে দেশ বিদেশে দৌড়াদৌড়ি করতেছেন, উই অ্যাপ্রিশিয়েট, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু ওনার আশপাশে কি করতেছে সেটা তো অডিট হওয়া উচিত। ওনার ব্যর্থতা একটা জায়গায়, যেহেতু যেসব উপদেষ্টারা কাজকর্মে গতিহীন তাদেরকে উনি বদলাতে পারেনি। আমি আরেকটা এক্সাম্পল দেখি, যখন প্রতিবেশী দেশের ফরেন সেক্রেটারি এসছে, তখন আমাদের যিনি কিছুদিন আগেও ফরেন সেক্রেটারি ছিলেন, ওনার বক্তব্যটা সরাসরি আমি টেলিভিশনে শুনেছি। ওনার বক্তব্যটা দেখছি শুধু উনি রিডিং করেছে, ওনার বক্তব্যে কোন রকম স্পিরিচুয়াল অথবা গতি ছিল না। তখন আমি 2-1 বন্ধুবাকে বলছি, ভাই আমরা কি জাতীয় ফরেন সেক্রেটারি পেয়েছি, সবাই আমাকে মারতে আসছে। এখন দেখেন কয় মাস পরে, 8 মাস পরে দেখলেন উনি গতিবিহীন ফরেন সেক্রেটারি ছিল। তাহলে কি হলো আমাদের? এই জিনিসটা আমেরিকান ম্যানেজমেন্টে বলে কি জানেন, আপনি ইউ মেক ডিসিশন কুইকলি, ইফ ইউ মেক এ মিস্টেক মেক ডিসিশন অ্যানাদার ডিসিশন। আমরা সেখান থেকে সরে আছি। আপনার ইসলামী ব্যাংক, IMF এর লোক বসছে, বাংলাদেশ ব্যাংকের লোক বসছে, আবার একটা প্রাইভেট একটা সরকারি ব্যাংকের এমডি বসছে। কেউ কেউ বলে নাকি এটা এখনো ওনাদের কাছেই আছে। এগুলা তো একটু সব যে মিথ্যা বলে উড়িয়ে দিবেন সেরকম কথা নেই। বাংলা প্রবাদে বলে, যা রটে তা কিছু না কিছু বটে। আপনি সবগুলোই উড়িয়ে দেন, কিন্তু কিছু জায়গা আছে সেটা খতিয়ে দেখানো উচিত, দেখা উচিত। সেই জিনিস আমরা প্রত্যাশা করি ওনার থেকে। করিডোর, বন্দর এবং সেন্ট মার্টিন, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন স্যার? এটা নিয়ে তো নানান গুঞ্জন হচ্ছে। শুনেন, যেমন শুনছি নাকি ওই যে হ্যান্ডিংয়ের জন্য কোনো কন্টেন্ট আমরা দেবে বা দিয়েছে, আমরা জানি না এখনো ভালোভাবে। এগুলো পাবলিকে আসা উচিত। প্রথম কথা, যদি আমরা কন্টেন্টটা কাতার দিতে পারি, ঠিক আছে, ফাইন, ধরে নির্মাণ দেব, আমাদের লাভ কি লস কি এটা বুঝতে হবে। আবার চিটাং বন্দর করে যে হ্যান্ডিং এর কাউকে দেন, আমার বুঝতে হবে লাভ কি লস কি। আমাদের ধরেন সিন্ডিকেট থাকে, সেই সিন্ডিকেট আমি উত্তরণ হওয়ার পর কি হবে জানেন? আমি ঘটনাটা এই মুহূর্তে সব তো আর স্মরণ থাকে না। এটা ওই অস্ট্রেলিয়ার পাশে কোন একটা দ্বীপ আছে আর কি, সেখানে সাপ মারার জন্য বেজি ছেড়ে দিয়েছে। পরে দেখছে যে বেজি সাপের সাথে একসাথে করে ওদের সমস্ত কীটপতঙ্গ শেষ করে দিছে। এখন আপনি যদি ওই রকম কাউকে আনে, লর্ড ক্লাইভের মতো, সে তো একটা কোম্পানি, কিন্তু সে এদের শাসন করছে, পরে না ব্রিটিশরা নিয়েছে। এইরকম কাউকে আয়না যদি আমরা এখন বলবো যে মডার্ন যুগ, এটা করবে না, কিভাবে বুঝুন করবে না। আমার কথা এগুলা জনসমক্ষে আসা উচিত, এগুলো নিয়ে সেমিনার হওয়া উচিত, আমাদের লাভ লোকসান হিসাব করে জনসমক্ষে আসা উচিত। যদি ভালো হয় ভালো, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আমরা প্রতিদানে কি পাবো? গ্রামীণ হাজার হাজার কোটি টাকা উঠে নিয়ে গেছে। নরওয়ের টেলিনোর বাংলাদেশে সবচেয়ে বেশি আয় করেছে। এখানের আয় দিয়ে অন্যান্য কোনো টেলিফোন ব্যবস্থা, টেলিফোনের কোম্পানি করেছে। যে এই টেলিফোনের মাধ্যমে যে আমাদের ভিশন এবং কানে কম শোনা নষ্ট হয়েছে, তারা কি সামাজিকভাবে আমাদের জন্য কোনো সার্ভিস দিয়েছে?
কথা কথা হিউম্যানিটি, কথা কথা শ্রমের কম, তারা তো মাল্টি ন্যাশনাল কোম্পানি, ইভেন তারা ডকুমেন্টস করছে আমাদের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে। এদেরকে জবাব দিন। তাহলে যখন ওদের সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল তখন সোশ্যাল কমপ্লায়েন্স অ্যাড করা উচিত ছিল, যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা হিয়ারিং এর জন্য একটা ইনস্টিটিউট থাকা দরকার, যে হিয়ারিংটা নষ্ট হয়ে যাবে। আপনি এখন আমাদের দেখি যে যে এলাকায় ওই যে টাওয়ার আছে গ্রামীণের বা অন্যান্য সেসব এলাকায় নারিকেল গাছগুলো হয়ে যাচ্ছে, কোনো নারিকেল হচ্ছে না, মরে যাচ্ছে নারিকেল গুলা, পাতাগুলো লাল হয়ে যাচ্ছে। এটারই তো রিয়াকশন। এগুলো শেষ হয়ে যাওয়ার পরে তখন দেখবেন যে পরিবেশবাদী বলে না এখন ইয়ে করো, ওই সব বন্ধ করে দাও। যখন আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।